শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, বর্ষার এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং চিত্রশিল্পী বিটপ শোভনের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির আলিয়াস প্রাসেস গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে লাইফ উই ডিজায়ার, লাইফ উই গেইন শিরোনামে চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা। এই সময় প্রদর্শনী চলবে ২ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে টাইগার নাজির হোসেনের একক চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা। এই সময় প্রদর্শনী চলবে ৮ আগস্ট পর্যন্ত। ধানমন্ডির ৭ মসজিদ রোডের গ্যালারি 21-এ অনুষ্ঠিত হচ্ছে তাজউদ্দিন আহমেদের জন্মদিন উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী। প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৮টা। এই সময় প্রদর্শনী চলবে ২২ আগস্ট পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠানমালায়। সন্ধ্যা ৬:৪৫ থাকছে আলফ্রেড খোকনের প্রযোজনায় অনুষ্ঠান যত মধুর ভুলগুলি। রাত ৮:২০ থাকছে আবুল হায়াতের পরিচালনায় ধারাবাহিক নাটক আকাশের ওপারে আকাশ। শুনলাম তোমাদের কারখানাটা নাকি বিক্রি করে দিবে, সম্পত্তিও ভাগ বাটোয়ারা করে দিবে। দেখ, ওসবের প্রতি আমার কোনো লোভ নেই। কেন? শ্বশুরেরটাতেই হয়ে যাবে। শোনো, বাবা ভাইয়ের সাথে ভুল বুঝাবুঝি হলেও তাদের সম্পত্তিটা একসময় পাওয়া যায়। বউয়ের সাথে যদি একবার ভুল বুঝাবুঝি হয় তাহলে কিন্তু শ্বশুরের সম্পত্তি আর পাওয়া যায় না। রাত ৯টায় দেখবেন আলফ্রেড খোকনের প্রযোজনায় ফারহা শারমিনের উপস্থাপনায় সঙ্গীতানুষ্ঠান তারায় তারায় রচিত। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো, ও গো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো, চমক দিয়ে তাই তো ডাকো। রাত ৯:৪০ থাকছে সুমন আনোয়ারের পরিচালনায় ধারাবাহিক নাটক সিনেমাওয়ালা। আসলাম সাহেব, কি খবর? জি ভালো। কি মনে করে ওস্তাদ? আপনার নেক্সট প্রজেক্ট কি? আমার পরের প্রজেক্ট একটা রোমান্টিক ছবি, ত্রিভুজ প্রেমের গল্প। নায়ক নায়িকা কে কে? ওই নায়ক নায়িকা তো হীরা আর রণজয়, আর মানে মনে করেন যে ওই আরেকটা মেয়ে আর কি, আরেকটা নায়িকা। ওই ত্রিভুজ প্রেম তো ট্রায়াঙ্গেল লাভ। জি। প্রডিউসার কে? ওস্তাদ এখনো কোনো প্রডিউসারের সাথে কথা হয় নাই, তবে ওই রানিং প্রডিউসারও হইতে পারে। আপনার পরের ছবিটা করবো আমি। আপনি কোথায়? আলহামদুলিল্লাহ, আমি তো ওস্তাদ শুটিং করি। আচ্ছা, শুট শেষ হলে একটু দ্রুত আমার সাথে দেখা করবেন। রাত 11:30টায় দেখবেন শিশির সালমানের পরিচালনায় অনুষ্ঠান অ্যাডভেঞ্চার ম্যান। রাত 12:10 রয়েছে টক শো এই সময়। এই ছিল এনটিভি অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছে আলাপচারিতায়। ধানমন্ডির আলিয়াস প্রাসেস গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে চিত্রশিল্পী বিটপ শোভনের একক চিত্রকলা প্রদর্শনী লাইফ উই ডিজায়ার, লাইফ উই গেইন। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি চিত্রশিল্পী বিটপ শোভন। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? ভালো আছি। আপনার সাথে আজ আপনার আঁকা ছবি নিয়ে কথা বলবো, নতুন কিছু জানবো, সেজন্য এই মুহূর্তে আরো বেশি ভালো আছি।
লাইফ উই ডিজায়ার, লাইফ উই গেইন, খুব কঠিন একটি নাম এবং বিষয়টাও কিন্তু খুব গভীর। কি ধরনের ছবি আছে এক্সিবিশনে? হ্যাঁ, আমার ছবির নামটাই কিন্তু একটা মানে প্রদর্শনীর যেহেতু নামটা একটু ফিলোসফিক্যাল নাম। হ্যাঁ, ফিলোসফিক্যাল বলতে কি আসলে ফিলোসফিক্যাল একটু টার্ম রিলেটেড বিষয়। আমি বলবো যে আমি স্বাভাবিক ভঙ্গিতে যতটুকু আমার ভাবনা বা বোধের মধ্যে পড়ে আমি সেটাই প্রকাশ করতে চাইছি এক্সিবিশনে। তো নামটার ক্ষেত্রে আমি একটু বলি যে পরিষ্কারই বোঝা যায় যে লাইফ উই ডিজায়ার অ্যান্ড লাইফ উই গেইন। আমার ছবিতে যে বিষয়বস্তুগুলো নিয়ে এবার এক্সিবিশনে মূলত আমি আলোচনায় যাচ্ছি সেটা হচ্ছে আমার এই মানুষগুলা, বিশেষ করে ফিগারেটিভ বা সামাজিক প্রেক্ষাপটে মানুষের বিভিন্ন অবস্থান। তো এই মানুষগুলোকে আমি মানে একটু যদি আমরা খেয়াল করে দেখি যে সবার মধ্যে কি একটা আক্ষেপ তো থাকেই যে আমি কি ডিজায়ার করেছিলাম বা করি আর কি আমি পাই। তো সে প্রত্যেককেই তার অবস্থান থেকে এটা একটা আকাঙ্ক্ষা সে করে, কিন্তু আমার এখানে সেই মানুষগুলো আছে যাদের আকাঙ্ক্ষার সাথে প্রাপ্তির যদি একটু তার কেটে যায় তাহলে হয়তো তাদের জন্য অনেক কিছু। তো সেই মানুষগুলো মূলত এখানে আমার তুলে আনা। তো এদের মধ্যে যেমন আছে একজন যেমন মা, শিশু, রাস্তার ছিন্নমূল শিশুরা, তারপরে একটু পরিশ্রমী শ্রমিক শ্রমজীবী মানুষ, তাদের একটা বিষয়। তো এখানে প্রথাগত যে একটা কমন প্যাথেটিক ব্যাপার বা কমন ওই আবেগটাকে আমি এখানে তুলে ধরিনি। মানে আপনি বোঝাতে চেয়েছেন যে আসলে এখানে চাওয়া পাওয়ার চাইতে ঊর্ধ্বে হচ্ছে জীবনে বেঁচে থাকা, টিকে থাকা, বাস্তবতা, ক্ষুধা, দারিদ্রতা, সেটাকে আপনি মুখ্য হিসেবে নিয়ে এসেছেন। দারিদ্রতা বলবো না, সবসময় আসলে দারিদ্রতা বা এটা একটা ফ্যাক্ট, কিন্তু আমার এক্ষেত্রে যে দারিদ্র বা অর্থায়নই সব কিছু সমাধান তা না। কিছু ক্ষেত্রে করুণা, স্নেহ, প্রেম, সম্মান, এটা একটা বিশাল চাওয়া। যে দারিদ্রতা থেকে মুক্তির জন্য একটা পথ হচ্ছে অর্থ, কিন্তু আমার ছবিতে যে দারিদ্রতা আমি দেখাতে চেয়েছি তার জন্য মুক্তির পথ আপনার প্রেম, স্নেহ, সম্মান এবং ভালোবাসা এবং মানবিক মূল্যবোধের যে উন্নয়ন, এটাই দরকার। সবচাইতে মূল বিষয়বস্তু বোঝা যাচ্ছে যে আপনার ছবিতে মানবিক মূল্যবোধ যেটা আসলে দারিদ্রতাকেও জয় করা যায়, ক্ষুধাকেও জয় করা যায় সুন্দর এবং সুস্থভাবে। সেটাই। আপনি কয়েকটা ক্যারেক্টারের কথা বললেন, এখানে এনেছেন শ্রমজীবী মানুষ, মা, শিশু, এর বাইরেও কি অন্য কোনো ক্যারেক্টার আছে যেগুলো আপনি এনেছেন? এর বাইরে বিভিন্ন বিষয় আছে। আপনি গ্যালারিতে গেলে দেখবেন যে আমি মূলত এই টার্ম রিলেটেড আমি একটা এক্সিবিশনের মধ্যে কটা ছবি আছে? আমার এখানে 15টার মতো ছবি আছে। তো আমি চাইছি যে ছবিগুলোর সিকোয়েন্স একটা ধারায় থাকুক, মানে দর্শক আসুক, তারা আমার এক্সিবিশন দেখে একটা মানে সিরিয়াল ওয়াইজ মেনটেন করে তাহলে বুঝতে পারবে। যদি একটা বিক্ষিপ্ত কাজে আমি বিভিন্ন ধরনের ছবি বা বিভিন্ন বিষয়ে আনা হয় তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় ঠিক আমার ব্যক্তিগত উপলব্ধি বলবো যেটা হয়তো দর্শকের জন্য তৃপ্তির হতো না। সবগুলো ছবির মাধ্যম কি আঁকার ক্ষেত্রে? মাধ্যম হিসেবে একটা কথা বলি, আমি এটা পরিপূর্ণ মানে তেল রঙে আঁকা ছবিগুলো সব। তো এই মাধ্যমটা বাছার পেছনে আমার একটা বিষয় হচ্ছে যে তেল রং আমাদের দেশে কিন্তু একটু কম কাজ হয়, মানে অনেকেই করেন, তো তার মধ্যে আমি বলবো খুব অল্প হাতে গোনা কয়েকজন। তো এই তেল রঙের অসুবিধা আমাদের দেশে যেমন আছে যে আমাদের ওয়েদারে ময়েশ্চার বেশি, মানে বায়ুমণ্ডলে জলের কণাগুলো বেশি থাকে, ফলে তেলে ফাঙ্গাস পড়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু আমি দীর্ঘদিন ধরে এই ব্যাপারে একটু চেষ্টা করছিলাম যে অয়েল কালার বা এই তেল রঙে কাজ করে বা কোনো প্রক্রিয়ায় যদি এই ফাঙ্গাস লাগানোর প্রবণতাটা একটু কমে যায় তাহলে হয়তো অয়েল কালারটা এই দেশে জনপ্রিয় হয়ে উঠবে। যদিও মিডিয়ার মাহাত্ম্য ভালো, কিন্তু সেটা টেকসই বা রাখার ক্ষেত্রে একটা ফ্যাক্ট। তো আমি এটাও এই ইসের মধ্যে বিভিন্ন এক্সপেরিমেন্ট করা, তারপরে এর লংজিভিটির ক্ষেত্রে কিছু এক্সপেরিমেন্ট করা, এই বিষয়গুলো এখানে রেখেছি আর কি, টেকনিক্যাল সাইড। ছবিগুলো আঁকা হয়েছে বেশ নিশ্চয়ই অনেক সময় ধরে, কতদিন সময় লেগেছে? ছবিগুলো আমার একটু দীর্ঘ সময় নিয়েই করা, তো প্রায় 4-4.5 বছরের একটা নিরলস শ্রমের মাধ্যমে এটা করা।
আমার আসলে প্ল্যানটা অনেক আগে থেকেই যে একটা এক্সিবিশন করব। পাশ করলাম 2011 সালের পরীক্ষা, আমাদের 14তে রেজাল্ট হলো, মানে মাস্টার্সটা। তো আমি সেই তখন থেকেই যে যারা আমার কাছের মানুষ বা শিক্ষক সবাই প্রায় বলতেন যে বিটপ একটা সলো করো বা একটা সলো এক্সিবিশন। অনেকে শুনে তুমি কি সলো করোনি? তো আমি সবসময় ভাবতাম যে সলো করব, কিন্তু আমার এক্সিবিশনে মানুষ একটু ডিফারেন্ট কিছু করব, ডিফারেন্ট। আসলে আমরা যা কিছু দেখি সবই পাবে। হ্যাঁ, তো আমি চাইছি যে আমার কাজটায় তারা যখন তাদের সময় নিয়ে আসবে, দর্শক কি দেখবে, তাদের মূল্যবান সময় ব্যয় করে আমার এক্সিবিশনে আসবে, তো সেক্ষেত্রে তারা জানি তাদের সময়ের এগেনস্টে কিছু পায়, তোলার চেষ্টা করছি, একটা বোধ নিয়ে তারা ফিরে যাক, একটা অনুভূতি তাদের মনে আসুক, এই ভাবনাটা থেকেই মোটামুটি এই প্রয়াস। তার মানে বোঝা যাচ্ছে দীর্ঘ সময় ধরে যখন ছবিগুলো এঁকেছেন, এবং আপনি বললেন যে এক্সিবিশনে একটা ধারাবাহিকতাও আছে, সেক্ষেত্রে আপনি সবগুলো ছবি এঁকেছিলেন এক্সিবিশনকে মাথায় রেখেই এবং সিকোয়েন্স ধরে রেখে এঁকেছিলেন। হ্যাঁ, একটু এটা আমি করতে গেছি, কারণ আমার সাবজেক্টের কিছু বিষয় নিয়ে আমি যদি একটু আলোচনা করি, দেখবেন এখানে মানুষগুলোর ফিগার না অত্যন্ত বলিষ্ঠ, কিন্তু কেউ ব্যায়াম করা না, মানে মাসল না, জিম না, আবার কেউ না খেয়ে যে একেবারে রোগা এমন না, তাদের একটা স্ট্যান্ডার্ড ফিগার। তো এই স্ট্যান্ডার্ড ফিগারের জন্য আমাকে মডেল চুজ করার ক্ষেত্রে অনেক সময় লাগছে। যেমন আমাকে অনেকে আগ্রহ দেখানোর ফলে তাদের হয়তো আমার পছন্দ হয়নি, বিশেষ করে শ্রমজীবী মানুষের ক্ষেত্রে। তো সব মিলে আমার পছন্দ, তাদের সময়, আবার নিজের ভাবনা বা আমার চিন্তার সিকোয়েন্সের সাথে যায়, সাবজেক্ট ম্যাচ করাটা একটা গুরুত্বপূর্ণ, যে আমার সাবজেক্ট ফার্স্ট, দেন ওই সাবজেক্ট রিলেটেড যাকে আমি রিপ্রেজেন্ট করব সে। তো সব মিলে একটা দীর্ঘ সময়ের মধ্য দিয়ে তারপরে কাজটার, আসলে একটা কাজ ক্যানভাসে করার ব্যাকগ্রাউন্ডে প্রচুর কাজ থাকে, সেটা দীর্ঘদিন ভাবনা যে আমি কী করব, একটা সিকোয়েন্স করলাম, পরের সিকোয়েন্সটা আমি কী আসবে। তো সেক্ষেত্রে হয়তো অনেক সময় পরিচিত জনের মধ্য থেকেও রেফারেন্স নিতে হয়েছে। তো সব মিলে একটা দীর্ঘ চেষ্টা, শ্রম। এর আগে তো গ্রুপ এক্সিবিশন করা হয়েছে অনেকগুলো, সেগুলো সম্পর্কে একটু বলুন। আসলে গ্রুপ এক্সিবিশন একটা আর্টিস্টকে চেনা যায় না, আমার অভিমত। যেমন আমি যদি আমার অভিজ্ঞতা বলি, অনেকে আছেন যারা আমার কাজ চেনেন, আবার আমার নামটাও তারা হয়তো শুনেছেন, কিন্তু পার্সোনালি আমার কাজের সঙ্গে যে আমি সেই পার্সোনাল আর্টিস্ট বিটপ, এই দুটো রিলেশন তারা করতে পারে না। আবার অনেকে ব্যক্তিগতভাবে আমাকে চেনে, কিন্তু আমার কাজ হয়তো সে চেনে না। তো গ্রুপ এক্সিবিশনের ক্ষেত্রে যতগুলোই করা হোক, আমি একটা কথা বলবো যে ওই আর্টিস্টকে ইন্ডিভিজুয়ালি ফোকাস আসে না, ফলে ওখানে একটা কমন ইম্প্যাক্ট থাকেই। আর নিজের বক্তব্য, নিজের বিষয়বস্তুর সাথে এক্সিবিশনে ওই 5-10 জন আর্টিস্টের বক্তব্য একটু গ্রুপিং বা অনেক সময় সেপারেট হয়ে আসে, ফলে দর্শকের মধ্যে একটা কমন বোধের জন্ম হয় না। তো আমার মনে হয় সলো এক্সিবিশন এটা সম্ভব হয়, যে তারা একটা কমন আর্টিস্টিক ইম্প্যাক্ট পায়, সেটা তাদের ভালো লাগা মন্দ লাগার ডিফারেন্ট টপিক। অবশ্যই এটা তো খুব স্বাভাবিকভাবেই, কারণ ওটা একটা টিম ওয়ার্ক, টিমের সবার মতামত এবং সবার চিন্তাভাবনার রিফ্লেকশন হচ্ছে এক্সিবিশন। কিন্তু গ্রুপ এক্সিবিশন যেগুলো করেছেন আপনি, সেগুলো কোথায় কোথায় করেছেন? আসলে কিছু গ্রুপ এক্সিবিশন আছে আমাদের, যেমন জয়নুল গ্যালারিতে করেছি, আর একটা বেশি ক্ষেত্রে আমরা যেটা অ্যাটেন্ড করতাম সেটা হচ্ছে আমাদের শিল্পকলায়, মানে দ্বিবার্ষিক চিত্রকলা শিল্প, তারপরে ইয়াং আর্টিস্ট, তারপর বেসরকারি বিভিন্ন কোম্পানির এগুলা, আর আমরা স্টুডেন্টরা মিলে হয়তো কিছু বন্ধুবান্ধব মিলে সেগুলো ওই জয়নুল গ্যালারিতে এইগুলোতেই করা। ছবি আঁকার প্রতি ভালো লাগা এবং ছবি আঁকাটা শুরু কবে থেকে? ছোটবেলা থেকে একটা আঁকাআঁকির হাতটা, বলবো যে হাত ছিল না, তবে আগ্রহ ছিল। সেটা হয়তো নিজের মনের মধ্যেই একটা নীরবে নিভৃতে চর্চা করে গেছি। যে আমার এক্সিবিশনে যারা গেস্ট ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মশা আরিফিন সিদ্দিক স্যার, আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান, প্লাস আমার অনুষদের ডিন এবং ওনারা, এবং জগন্নাথ হলের প্রভোস্ট স্যার জনাব অসীম কুমার সরকার, আর আমার ডিন স্যার জনাব নিসার হোসেন, প্রফেসর নিসার হোসেন স্যার। তো এনাদের এক্সিবিশনে আনার কিন্তু আমার একটা দীর্ঘদিনের প্ল্যান ছিল। যেহেতু আপনি বললেন যে আমার অনুপ্রেরণা কারা, চারুকলায় অনুষদে ভর্তির জন্য সংগ্রাম করলাম, অনেক স্টাডি করার পরে ভর্তি হলাম।
তো স্বাভাবিকভাবে আমাদের দিকে সেই সময়ের দিকে একটু বাবা মায়ের একটু সন্দেহ ছিল যে আসলে তার কী করবে বা এখানে পরে কী হতে পারে। আমার কাকা তখন তার শিক্ষক আমাদের মাননীয় উপাচার্য আরেফিন স্যারের কাছে শুনলেন। তো স্যার বললেন যে না ঠিক আছে, ও তো খুব সুন্দর জায়গায়, ও চর্চাটা করুক, খুব ভালো করুক, ওখানে চেষ্টা করলে ও অনেক কিছু করতে পারবে। তো এটা একটা বিশ্বাস ছিল যে তখন যেহেতু উনি তখন ভিসি স্যার ছিলেন না, তো স্যারের এই অনুপ্রেরণাটা আমার একটা ব্যাপক আশা বলতে কি যে একটা মানুষ যখন এই সাবজেক্টের প্রতি পজিটিভ কথা বলেন, আবার বাবা মায়ের একটা ব্যাপক সাপোর্ট, সেই থেকে আমি মানে একটা বলতে পারি যে আমার কখনো পারিবারিক সমস্যা হয়নি, ফলে আমার কাজ করার ক্ষেত্রে একটা বিশাল সুবিধা আসছে, মানে অনুপ্রেরণা। আর নিসাদ স্যারের কথা কি বলবো, আমি সেই প্রথম থেকেই ওনার একটা ভক্ত, এখনও ভয়ে কথা বলতেই পারি না। তো ওনারা সব সময়, বিশেষ করে নিসাদ স্যার আছেন, শিশির স্যার আছেন, রফিকুন নবী স্যার, তো ওনাকে অল্প দিন পেয়েছিলাম নবী স্যার, কিন্তু শিশির স্যার আর নিসাদ স্যার এবং অন্যান্য সবাই আমাকে ইন্সপায়ার করছেন, কিন্তু ওনাদের বিশেষ করে কথাবার্তা, ওনাদের একটু বেশি উৎসাহ পেয়েছেন তাদের কাছ থেকে, যে কারণে আপনি এখনো তাদেরকে খুব বেশি মনে করছেন, এটা বোঝাই যাচ্ছে। এবং আপনি চারুকলায় পড়াশোনা করেছেন ড্রয়িং এবং পেইন্টিং এ, ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগে। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার এই চলতে থাকা যে প্রদর্শনীটি, সেটার সাফল্য কামনা করছি এবং আগামীতে আরো অনেক অনেক ভালো ছবি এবং প্রদর্শনীর আশা এবং অপেক্ষায় থাকলাম। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসএসসি ভবন, 7 তলা 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা।